যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। এই সমীর, তুই এসেছিস বলে কিন্তু আমার ক্যামেরার টাকাটা বেঁচে গেল ভাই। হ্যাঁ, ক্যামেরা করতে গেলে কিন্তু বেশ অনেকগুলো টাকা লেগে যেত। সে তো আসতেই হবে, বোনের বিয়ে বলে কথা। তবে টাকা তোর বাঁচবে না, একদিন ভালো রেস্টুরেন্টে খাওয়াতে হবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। সাতগাছির একটি গ্রামে আমার বন্ধুর বোনের বিয়েতে এসেছি। পৌঁছানোর কথা ছিল কালকে রাত্রে, কিন্তু পৌঁছেছি আজকে সকালে। সঙ্গে নিয়ে এসেছি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। কি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা সেটা যদি না জেনে থাকেন, তবে আগের গল্প গোবিন্দপুরের ভুতুরে রাস্তা গল্পটি দেখে নিতে পারেন। এমন ভয়ঙ্কর এক রাত আমি একেবারেই মরতে মরতে বেঁচে গিয়েছি। সমীর, বাইরের ছবি তুলেছিস? হ্যাঁ, দিনের বেলা তুলেছিলাম, রাত্রে আর তোলা হয়নি। বাইরের দিকে কিছু ছবি তুলে রাখিস কেমন? আমি একটু খাবারের প্যান্ডেলটার দিকে যাই। আচ্ছা, যা। বিয়ে বাড়ির আনন্দের মধ্যে হঠাৎ আমার কানে এক অন্য শব্দ এসছে। অস্বস্তিকর একটা কান্নার শব্দ। এই আনন্দ উৎসবের মধ্যে কেই বা কাঁদবে? প্যান্ডেলের ভিতর এদিক ওদিক তাকিয়ে আমি কাউকে তেমন না দেখতে পেয়ে প্যান্ডেলের বাইরে বেরোলাম। সেখানেও এদিক ওদিক তাকানোর পরে কাউকে কিছু খুঁজে না পেয়ে আমি আবার আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। রাত এখন 9:30 বাজে। গ্রামের বিয়ে বাড়ি এখনই ফাঁকা হয়ে গেছে। এখানে বেশিরভাগ মানুষই খেটে খাওয়া মানুষ। এনারা যেমন ভোরবেলা ওঠেন, তেমনি সারাদিন পরিশ্রম করে আবার রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়েন। বাইরে ছবি তুলতে এসে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। কিছুটা দূরে অন্ধকারে কে যেন একটা দাঁড়িয়ে আছে। একজন মহিলা, পরনে সাদা পোশাক, লম্বা চুল, লাল চোখ। দেখে আমার সারা শরীর কাঁপতে শুরু করেছে। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আরে আরে আমি বাবা রে, তুই এমন করে চিৎকার করলি, আমি ভাবলাম তুই বোধহয় ভূত দেখেছিস। মানে তুই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছিস। ওখানে ওখানে কে যেন একটা। আরে আমি বুঝেছি, তুই কিছু একটা দেখে ভয় পেয়েছিস, তাই তো? ওটা তোর মনের ভুল। কালকে রাত্রে তুই ভূত দেখেছিলি, হ্যাঁ, ভয় পেয়েছিস, তাই জন্যই মনের ভুল রে ওটা। সেই আতঙ্ক তোর ভিতরে এখনো কাটেনি রে। তোকে ঝাড়ফুঁক করাতে হবে। আগামীকাল দেখছি, দাঁড়া কি করা যায়। এখন চল তো, খেয়ে নিবি।
বিয়ে হয়ে যাবার পর নিমন্ত্রিত ব্যক্তিদের বিদায় জানিয়ে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আমি আর শঙ্কর প্যান্ডেলের ভিতর চেয়ার সাজিয়ে শুয়েছিলাম। বাইরে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে, যদি চোর ডাকাত আসে। রাত ঠিক 12টা-1টা হবে, হঠাৎ একটা চিৎকার। শঙ্করের মা চিৎকার করছে, সঙ্গে সঙ্গে বাড়ির সব লোকজন জড়ো হয়েছে। আমরা দুজনও সেখানে দৌড়ে গেলাম। পায়েল বাড়ির উঠোনে একটা টেবিলের ওপর বসে আছে, অস্বাভাবিকভাবে দুলছে, মুখে ভয়ঙ্কর শব্দ করছে। পায়েল, এই পায়েল, এ কি হলো তোর? এই পায়েল, আমি পায়েল না, রিমা। এইবার আমাদের আর বুঝতে বাকি রইল না যে পায়েলের সাথে কি ঘটেছে। পায়েলের ভিতর অন্য কারো আত্মা ঢুকে গেছে। তার মানে সন্ধেবেলা আমি যাকে দেখে ভয় পেয়েছিলাম, ওটা আমার মনের ভুল ছিল না। সত্যি সত্যি ওখানে এই আত্মাটা দাঁড়িয়েছিল। তারই কান্নার শব্দ আমি পেয়েছিলাম। হয়তো পায়েল বাথরুমে যাবার জন্য বাইরে বেরিয়েছিল, আর ঠিক সেই সুযোগে পায়েলের শরীরের ভিতর ওই আত্মাটা ঢুকে গেছে। রিমা, রিমা কে? এটা তো পায়েলের শরীর, তাহলে তুমি কে? রিমা কে সেটা তোমাদের নতুন জামাইকে জিজ্ঞেস করো। নতুন জামাইয়ের দিকে তাকিয়ে দেখি সে ভয়ে থরথর করে কাঁপছে। তার চোখ মুখ বলে দিচ্ছে যে তার সাথে নিশ্চয়ই রিমার কোনো সম্পর্ক রয়েছে। কি ব্যাপার জামাই? রিমা কে? বলো, রিমা কে? বলবে না, ও বলবে না। আমি বলছি, আমি ওর প্রেমিকা ছিলাম। আমরা বিয়ে করব বলে ঠিক করেছিলাম, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমি মারা যাই। তারপর থেকে আমি ওর অপেক্ষায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ওকে আমার চাই, ওকে আমার চাই। দেখো তো, তুমি তো মারা গেছো, আর ও তো জীবিত। এইভাবে তোমাদের মিলন হতে পারে না। ও তো তোমার কোনো ক্ষতি করেনি, বলো। তুমি ওর আশা ছেড়ে দাও। কত সহজ কথা না? ওকে ছেড়ে দাও। ও যে আমায় কথা দিয়েছিল আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, সেটার কি হবে? ওটা তো তুমি বেঁচে থাকতে বলেছিল, তুমি তো এখন মৃত। তাহলে ওকে মরতে হবে, ওকেও মরতে হবে।
আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। আজকেই তুমি আমার হবে, আজকেই তুমি আমার হবে। এই ওকে ছাড়। ঠিক সেই মুহূর্তে দেখতে পাই একজন ফকির বাবা এসে হাজির। সমীরের বাবা যখনই এই ঘটনা শুরু হয়েছিল সেই মুহূর্তে চলে যায় ফকির বাবার বাড়ি, তাকে ডেকে নিয়ে এসছে। তিনি এসে কিছু মন্ত্র পড়তেই সেই রিমার আত্মা ওখান থেকে চলে যায়। ফকির বাবা সমস্ত ঘটনা শুনে বলে, ওই আত্মা এত সহজে ওদের ছাড়বে না, ক্ষতি ওদের করবেই। আমি তাবিজ দিচ্ছি, দুইজনেই পড়াও, আর ওই আত্মার মুক্তির ব্যবস্থা করতে হবে। ওর বাড়ির লোকজনদের সব ঘটনা জানাও। নতুন জামাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম তার প্রেমিকা ছিল রিমা, যে 3 বছর আগে একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। রিমা বেঁচে থাকলে হয়তো তার সাথেই এই বিয়ে হতো। রিমার ভালোবাসা এতটাই অটুট ছিল যে মৃত্যুর পরও সে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে। অন্য মেয়ের সাথে বিয়ে হচ্ছে জানতে পেরে সে এখানে হাজির হয়েছে। এই সমস্ত ঘটনা জানতে পেরে মেয়ের পরিবার এবং মেয়ে অর্থাৎ পায়েল বেশ অস্বস্তিতে পড়েছে। বিয়ের আগে জানতে পারলে হয়তো তারা এই সম্পর্কটা তৈরি করতে একটু বিবেচনা করত। নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানান। আর আগের সপ্তাহে গল্পে যারা যারা প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাদের মধ্যে থেকে বাছাই করা নাম আমি এই মুহূর্তে আপনাদের সামনে বলছি। সেটা হলো হাবড়া থেকে সমু দাস, পশ্চিম বর্ধমান থেকে অর্ঘ্য চক্রবর্তী, কলকাতা থেকে সৈকত চৌধুরী, উদয়পুর পশ্চিম মেদিনীপুর থেকে স্বস্তিকা চক্রবর্তী, পূর্ব বর্ধমান থেকে মিঠুন টুডু, বাংলাদেশ থেকে রাহুল বিশ্বাস, বাংলাদেশ থেকে স্বাধীন ইসলাম, নদিয়া থেকে পাপিয়া সাউ, সোমনাথ সাউ, আসাম থেকে পিঙ্কি ঘোষ, বাংলাদেশ থেকে মোহাম্মদ আশিকুর রহমান ইফরাত, বাংলাদেশ থেকে মোহাম্মদ শিশির খান, খানাকুল থেকে প্রিয়া চক্রবর্তী, বসিরহাট থেকে রিয়াঙ্কা মণ্ডল, বর্ধমান থেকে বিজয়, ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে চিন্ময় ব্যানার্জি, বাঁকুড়া থেকে সমর রায়, আসানসোল থেকে পৌলমী কর, শান্তিপুর থেকে শান্তনু কুণ্ডু, মন্তেশ্বর থেকে শ্রিয়াঙ্কা চৌধুরী, বর্ধমান হাটগোবিন্দপুর থেকে অমিত সাই। এছাড়াও যে সকল দর্শক বন্ধু আছেন যারা কমেন্ট করেছেন, ভিডিও দেখছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। প্রত্যেকে গল্প দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।